আজকে আমরা রাসায়নিক গণনা কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা পড়ার জন্য আগের দিন আমরা অনেকটা পড়েছি। আজকে তারপর থেকে শুরু করছি। এটা পড়তে গেলে আমাকে রাসায়নিক সমীকরণ কাকে বলে জানতে হবে। রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণ বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যার সমতা বজায় রেখে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত হবে। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যার সমতা বজায় রেখে কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে বলে রাসায়নিক সমীকরণ। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যার সমতা বজায় রেখে কোন রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে বলে রাসায়নিক সমীকরণ। তাকাবে CaCO3, এটা যদি তাপ দেওয়া যায়, তাপ দিলে পরে এটা ভেঙে গিয়ে CaO প্লাস কার্বন ডাই অক্সাইড হয়। এখানে রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটা অংশগ্রহণ করে এটা হলো বিক্রিয়ক, আর এটা হলো বিক্রিয়াজাত পদার্থ। ডান দিকের অংশ হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা সমতা বজায় রেখে, এখানে ক্যালসিয়ামের একটা পরমাণু আছে, এখানে একটা আছে, কার্বন একটা, এখানে কার্বন একটা, অক্সিজেন তিনটে আছে O3, এখানে একটা, আর এখানে দুটো, তিনটে, সমতা বজায় আছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। আবার এটা রাসায়নিক সমীকরণ কি করে হয়ে যাচ্ছে? এটা দেখো, পরমাণুর সংখ্যা সমতা বজায় আছে, এখানে পরমাণুর সংখ্যা সমতা বজায় আছে, এই জন্য একটা রাসায়নিক সমীকরণ বটে। রাসায়নিক সমীকরণ
যদি সমতা বিধান করা অবস্থা থাকে ওটা রাসায়নিক সমীকরণ হবে। আমরা দেখছি হাইড্রোজেন আর অক্সিজেন এদের বিদ্যুৎ স্ফুলিঙ্গ এর ফলে জল তৈরি হয়। জল এটা কি একটা, এটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ, স্পার্ক করলে পরে এটা হবে বিদ্যুৎ স্ফুলিঙ্গ। দন্ত ছয় ফয় হস্যু লয় হস্যু বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করা হয় জল। এটা রাসায়নিক বিক্রিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে যৌগ তৈরি করেছে। এটা রাসায়নিক সমীকরণ নয়। এটা কেন নয়? এখানে পরমাণু সংখ্যা সমতা নেই। এখানে হাইড্রোজেন দুটো, ডান দিকে দুটো আছে, দুটো হাইড্রোজেন আছে। অক্সিজেন বাঁ দিকে দুটো, ডান দিকে কটা আছে? একটা। সমতা নেই। এই দুটো হলো বিক্রিয়ক। বিক্রিয়ক যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়ক, যেটা তৈরি হয় একটা বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। এবার যদি আমি সমতা বিধান করার কথা ভাবি, সমতা বিধান করে এখানে একটা 2 দিলাম, এখানে 2 দাও, কারণ সমতা বিধান হয়ে যাবে। হাইড্রোজেন 2 দুগুণ 4, 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। অক্সিজেন দুটো, এই যে 2O, 2O মানে দুটো অক্সিজেন পরমাণু। এটা হলো রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যা সমতা যখনই বজায় থাকবে তখন সেটা কি হবে? রাসায়নিক সমীকরণ। উপরটা রাসায়নিক বিক্রিয়া, নিচেটা রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ অংশগ্রহণ করে তার নাম কি? বিক্রিয়ক। আর যেটা তৈরি হয় বিক্রিয়াজাত পদার্থ। জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড H2SO4, জিঙ্ক এর লঘু সালফিউরিক অ্যাসিড, ধরো এটা আছে। লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক যোগ করলেই তৈরি হয়ে যায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস, এটা সমতা বিধান রয়েছে। এটা রাসায়নিক বিক্রিয়া আবার রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যা সমতা আছে। এবার যে দুটো পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো তারা বলে বিক্রিয়ক। বিক্রিয়ক। যে দুটো পদার্থ তৈরি হলো বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। KClO3, এটার নাম জানো কি? KClO3 আগে থেকে পড়ানো হয়েছে। স্যার বলো পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট। এই পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে, এটা আমরা ত্রিভুজের চিহ্ন মানে তাপ দেওয়া হয়েছে, উত্তপ্ত করলে উৎপন্ন হয় KCl+O2। এটা রাসায়নিক বিক্রিয়া। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পরে পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হলো। এবার এই যে KClO3 যদি এবার এখানে দেখো সমতা বিধান করা নেই,
এখানে অক্সিজেন কটা পরমাণু আছে? 3টে। ডান দিকে কটা আছে? 2টো। সমতা বিধান করি এবার। এখানে যদি একটা 2 দিয়ে দেই তাহলে দেখো, আর এখানে 2KCl দিলাম, এই যে 2KCl এইটুকু মিলে গেল। আর অক্সিজেন কটা হলো? 3 2 6টা। তাহলে এখানে 3O2 করে দাও, হয়ে যাবে। এটা হয়ে যাবে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া যখন পরমাণু সংখ্যা সমতা বজায় থাকবে তখন সেটা হবে রাসায়নিক বিক্রিয়া। আর এই রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটা অংশগ্রহণ করলো তার নাম কি? বিক্রিয়ক। যে পদার্থ তৈরি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র হচ্ছে পদার্থের ভর অবিনশ্বর। পদার্থের ভর, কোন বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। কোন বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ, প্রাণহীন পদার্থ থাকে সেটা বস্তুর ভর। পদার্থের ভর অবিনশ্বর। পদার্থের ভর অবিনশ্বর। অবিনশ্বর। অবিনশ্বর মানে পদার্থের ভর অবিনশ্বর, অর্থাৎ পদার্থ সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। পদার্থের ভর অবিনশ্বর অর্থাৎ পদার্থ সৃষ্টি করা যায় না, সৃষ্টি করা যায় না, আবার ধ্বংস করা যায় না। পদার্থের ভর অবিনশ্বর অর্থাৎ পদার্থ সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে এবং পরে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর একই থাকে। রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর একই থাকে। ব্যাপারটা এরকম, এদিকে থাকা CO3, এটাকে যদি 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয়, এটা যদি মনে কর 100 গ্রাম চুনাপাথর হয়, 100 গ্রাম চুনাপাথর, তাহলে ক্যালসিয়াম কার্বক্সাইড যেটা পোড়া চুন, এটা পাওয়া যাবে 56 গ্রাম। 56 গ্রাম পোড়া চুন পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। আর আরেকটা জিনিস তৈরি হবে, সেটা কার্বন ডাই অক্সাইড, সেটা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, সেটা তো বাতাসে মিশে যাবে। 100 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পোড়া চুন তৈরি হবে, আর 44 গ্রাম অক্সিজেন, এই কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যাবে। ওটা ধরা গেল না। তাহলে তোমার মনে হবে যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর একই থাকবে, হলো কি করে? এটা তো তুমি ধরতে পারছো না, এটা তুমি দাঁড়িপাল্লায় মাপতে পারবে। আমি যদি যে কার্বন ডাই অক্সাইড ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে সেটাকে যদি সংগ্রহ করতাম, যদি কোনোভাবে সংগ্রহ করা হয়, তাহলে তার ভর 44 গ্রাম হতো। মানে এই 44 আর 56 মিলে 100ই হবে। এটা মুখস্থ করো। পদার্থের ভর অবিনশ্বর, পদার্থ সৃষ্টি করা যায় না অথবা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক বিক্রিয়ার
এখানে পদার্থের মোট ভর, মোট কথা এখানে দিয়ে দেবে, মোট ভর একই থাকে। একটা কোশ্চেন বলছি, 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে? উত্তপ্ত তয় উত্তপ্ত উত্তপ্ত করতে হবে। 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে? প্রথমে এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে রাসায়নিক সমীকরণটা প্রথমে লিখতে হবে। KClO3 2KCl plus 3O2। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা প্রথমে রাসায়নিক সমীকরণ সমতা বিধান করে প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখতে হবে। এটাই তো হবে রাসায়নিক, মুখস্থ রাখতে হবে। এবার এটা পুরো জানতে হবে। K এর পারমাণবিক ভর হচ্ছে 39। এটা কোশ্চেনে দেওয়া থাকবে, K সমান 39 দেওয়া থাকবে। পটাশিয়ামের পারমাণবিক ভর 39, ক্লোরিনের 35.5, অক্সিজেনের 16, আর এখানে 3 থাকার জন্য 3 দিয়ে করব। অক্সিজেনের ক্ষেত্রে কত পারমাণবিক ভর 16, আর দুটো অক্সিজেন পরমাণু থাকার জন্য 2 দিয়ে করব। এটা কত দাঁড়াচ্ছে? 20। এগুলো যোগ করলে 4 74.5 3 16 48, 16 দুগুণ 32, 96, 8 4 12, 122.5। তার মানে আমার 20 গ্রাম অক্সিজেন, এখন তো এটা লেখা যাবে কিনা? এখন হাতে লেখা বন্ধ। 96 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য কত 2 গুণন 122.5 গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হয়। উত্তপ্ত করতে হয়। তাহলে ওটা লেখা যাবে কিনা? 96 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য যে 2 গুণ 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হয়। তাহলে 1 গ্রাম কি নিয়ম? 1 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য নিশ্চয়ই কম পরিমাণে KClO3 লাগবে, কম হলে ভাগ 122.5 ভাজিত 96, এত গ্রাম KClO3 উত্তপ্ত করতে হয়। কিন্তু কত গ্রামের কথা বলা হচ্ছে? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য নিশ্চয় পটাশিয়াম ক্লোরাইড বেশি লাগবে। 1 গ্রামের জন্য যা লাগে 20 গ্রাম বেশি, 20 দিয়ে গুণ। 96 প্রথমে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে 48, এটাকে 4 দিয়ে কাটি, তারপর 20, এটা 4 দিয়ে করেছি, 4 12 48, এটা 3 দিয়ে কাটবে, এটাকে 3 দিয়ে কাটবে না, কাটবে না। তাহলে উপরে 5 দিয়ে গুণ করলে 5 5 25 5, আর তার বেশি 5 গুণ 10 আর 2 12, 5 গুণ 10 আর 11, 5 5
হাতে চলে 1 6 আর 10.1 বার বাদ দিই। এত গ্রাম KCl করতে হবে। 61 2.5 5 12 60 নামলো 1 2 5 1 5 না 12 1 12 মেন দশমিকের পরে ঘটনা হবে দশমিকের উত্তরে পাঠিয়ে দেবো দশমিকের পরে নামলাম কতবার যাচ্ছে মাঝে শূন্য বার যাবে 12 শূন্য শূন্য দশমিক নেওয়াতে শূন্য নেব 4 12 48 91.04 গ্রাম উত্তপ্ত করতে হবে। दो नम्बर আছে 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে কতটা অক্সিজেন পাওয়া যাবে। আমাদের প্রথম কাজ হবে রাসায়নিক সমীকরণটা লেখা। রাসায়নিক বিক্রিয়াটা প্রথমে লিখব, মানে পটাশিয়াম ক্লোরাইড ClO3 এটাকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। এটা রাসায়নিক বিক্রিয়া হবে, সমীকরণ করতে হবে, সমীকরণ সমতা বিধান করে তোমাকে মুখস্থ রাখতে হবে। এখানে 2 দিলে এখানে 2 দিলে সমতা বিধান হয়ে গেল, এখানে অক্সিজেন 3 দিতে হবে। এটা প্রথমে এই কাজটা প্রথমে করতে হবে। কি করে পারবো, এরকম 10-12টা অঙ্ক করলে পরে তোমার ওটা মনে থেকে যাবে, আর এগুলো অঙ্কই থাকবে। এবার কি করব, আণবিক গুরুত্ব বার করব। 2 পটাশিয়ামের পারমাণবিক ভর কত 39, পটাশিয়ামের 39, 35 ক্লোরিনের ক্ষেত্রে 35.5, অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর 16, আর 3টা দেখা যাবে 3 দিয়ে গুণ। এটা যোগ সরল করলে কত হচ্ছে, আগের ভিডিওতে করেছি 122.5। সমর্থন থাকুক। আর অক্সিজেন কত 3 গুণন 16 গুণন 2, তার মানে 96। তাহলে এখানে আমরা বলবো 2 গুণন 122.5 এত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে, KClO3 কে উত্তপ্ত করলে কতটা অক্সিজেন উৎপন্ন হয়, কে পারবে? কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, কে পারবে? আছে কেউ? ধন্যবাদ। উত্তর হচ্ছে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, পাওয়া যায়। এবং 96 তাই বলছে, এখানে গ্রাম দিলাম, ওখানেও গ্রাম দিয়ে দিচ্ছি। আমার এটা উত্তর নয়। 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, তাহলে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড KClO3 কে উত্তপ্ত করলে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে? উপরে 96 থাকবে, নিচে 2 গুণন 122.5 এত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। সমর্থন পাবো? উত্তর এটা নয়, উত্তর হচ্ছে 12.25 গ্রাম KClO3 উত্তপ্ত করলে বেশি পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে। তাহলে 12.25 গুণন 96, এত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। এবার একটু কাটাকুটি করে নেব। নিচে দশমিকের পরে একটা ঘর আছে, নিচে দশমিকের পরে একটা, উপরে দশমিকের পরে 2টো ঘর আছে না, তাহলে এখানে একটা শূন্য খাইয়ে দিই।
নিচে দশমিকের পর দুটো ঘর হয়ে গেল, আর উপরে দুটো ঘর, এবারে দশমিক দশমিক তুলে দাও। তাহলে 1225 গুণন 96, নিচে কত 2 গুণন 122 50, এটা সেখানে কাটবো 48 গুণন 96, 25 দিয়ে কাটি, এটাকে 25 দিয়ে কাটি। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 25 দ্বারা বিভাজ্য হলে গোটা সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 25 দ্বারা বিভাজ্য হলে গোটা সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 25 দিয়ে ভাগ করলে 4 পয়সা 100, 122 থেকে 100 এর উপর 22, 25, 9 25 225, 25 শূন্য শূন্য, এটাকে 25 দিয়ে কাটি। 4 পয়সা 100, 4 পয়সা 100, 122 থেকে 100 চলে গেলে 22, 22 আর 5 225, 9 25 225, 7 দিয়ে কাটে 49 দেখুন, 49 49, 10 হবে। গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পরে 4.8 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতে কত গ্রাম 80% অবিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায়? হাইড্রোজেন প্রস্তুত করা যায় কিভাবে? টাকা, আর এখানে জিঙ্ক বলা আছে, জেডেন এটা বলা আছে 65.5, মানে জিঙ্কের পারমাণবিক ভর 65.5। এটা জিঙ্ক করে হাইড্রোজেন করে পাওয়া যায়। জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে পরেই জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। জিঙ্কের সঙ্গে সালফিউরিক জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। দেখো ব্যালেন্স হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে মানে রাসায়নিক সমীকরণটা হয়ে গেছে। এই কোশ্চেনে কোথাও সালফিউরিক অ্যাসিড ছিল না, কিন্তু অঙ্ক করার জন্য আমরা সালফিউরিক অ্যাসিড আনবো, কারণ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলেও হতো। এটা কত 65.5 গ্রাম। 7 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আমরা কি লিখবো? 2 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কতটা লাগে? 65.5 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক, 65.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগে। দুই গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করার জন্য 65.5 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক, বিশুদ্ধ জিঙ্ক, বিশুদ্ধ জিঙ্ক লাগছে। এটা কত গ্রাম? 7 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কত হবে? প্রস্তুত করতে 65.5 এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে তাহলে কত? 5 কাটাকুটি করে নেই, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 4, 5 তেরো 65, 5 একটা 5, 7 একটা 7, 7 তেরো 91, এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন।
আমার কোশ্চেন আছে 88% অবিশুদ্ধ জিঙ্ক কতটা লাগবে? 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে, বিশুদ্ধ জিঙ্ক আছে কোথায়? 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক। অষ্টআশি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে, তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে 100 ভাজিত 88 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে। এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে, তাহলে বেশি হবে। পঁচিশ দিয়ে কাটতো 4 পয়সা 100, আর তো কাটছে না। 25-এর নামটা বলো। 7 পঁচিশে 175, 7 পঁচিশে 175, 17, 25-এর 25, 25 আর 17-তে 42, আর থাকবে 4, 9 পঁচিশে 225, 225 আর 4-এ 29, ভাজিত 88, এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক। দুবার যাবে, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 17, 3, 7 5 12, 2 9, 6 বার দাও, 6 48 এর 8, 6 48, হাতে দিল 4, 48 এর 52, 4, 5 9। অঙ্ক ভাজ্য থেকে কোনো অঙ্ক নামিয়ে আনলে ভাগ দিতেই হবে, একবারে যাবে না, 0 বার দেবো। দশমিক নয় 0 হয় তো 5 বার যাবে, 5 আর 40, 5 আর 40, 4 আর 44, এটা উত্তর হবে। শুনে গেল।